আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর ফাহাদ বলছি। কেমন আছো তোমরা? কৃষি গুচ্ছের জীব প্রযুক্তি উদ্ভিদ বিজ্ঞান 11 নাম্বার চ্যাপ্টার নিয়ে হাজির হলাম। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটা যদি কার্যকর মনে হয় ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবে। ওকে, তো প্রথমে আসো, আমরা কিছু বিজ্ঞানীর নাম পড়বো। এই চ্যাপ্টার থেকে এই 5টা বিজ্ঞানীর নাম একটু ভালো করে পড়বা। এর মধ্যে ইন্টারফেরন আবিষ্কারক হচ্ছে লিন্ডারম্যান। তোমরা একটু মনে রাখবা, ইন্টারের সাথে লিন্ডার। ওকে, সুপার রাইস এটা হচ্ছে ইঙ্গো পট্রিকাস। তো তোমরা বারবার পড়বা মিল করে, পট্রি রাইস। প্লাজমিড নামের মধ্যে ড আছে, সো ল্যাডার নামের মধ্যেও কিন্তু ড ব্যাপারটা আছে। টিস্যু কালচারের জনক ট আছে, হ্যাবারল্যান্ড। লয় জ ফলা নয় ড, হ্যাবারল্যান্ড মানে ডয় ট আর কি যে হচ্ছে হ্যাবারল্যান্ড। ওকে, আর বায়োটেকনোলজি সো কার্ল এরেকি। সো বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেন কার্ল এরেকি। এই নামগুলো আমরা পড়তে থাকবো। টেকনোলজি হচ্ছে এরেকি, টিস্যু কালচারের জনক হ্যাবারল্যান্ড, প্লাজমিড ড, পট্রি রাইস, লিন্ডার। ওকে, আচ্ছা, এবার আসো সহজ জীব প্রযুক্তি কোনটা। আগেকার মানুষরা খুব ইজিলি দই তৈরি করত। এই দই তৈরি করা একটা সহজ জীব প্রযুক্তি, সহজেই করা যেত। এছাড়াও দই তৈরির পাশাপাশি মানুষজন অ্যালকোহলও তৈরি করত। এই দই তৈরি, অ্যালকোহল তৈরি, এগুলো অনেক আগে থেকে মানুষ করে আসতো। সো এগুলোকে বলা হয় প্রাচীন জীব প্রযুক্তি। জীব প্রযুক্তির 4টা পরিধি আছে, যেমন ব্লু বায়োটেকনোলজি বা নীল জীব প্রযুক্তি। এটা কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় পরীক্ষায় আসতে পারে। সো আমরা সবাই জানি সমুদ্র হচ্ছে নীল, তো যেহেতু সমুদ্র নীল, তাহলে সমুদ্র ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে ব্লু বায়োটেকনোলজি। আমরা জানি উদ্ভিদ বা কৃষি জমি হচ্ছে সবুজ, তাহলে গ্রিন মানে সবুজ, তাহলে কৃষি ক্ষেত্রে প্রয়োগ জানা যায় হচ্ছে সবুজ বায়োটেকনোলজি। আর হোয়াইট মানে সাদা, বারবার পড়বা, সাদা শিল্প। শিল্প ক্ষেত্রে হচ্ছে হোয়াইট বায়োটেকনোলজি। এবং রেড বা লাল, মানুষের মনে করো যারা ডাক্তার হয়, রক্ত নিয়ে কাজ কারবার থাকে, সো চিকিৎসা ক্ষেত্রে যে বায়োটেকনোলজি প্রয়োগ করা হয় সেটা হচ্ছে রেড। হাসান স্যারের বইয়ে রেড ও হোয়াইটকে একত্রে বলা আছে চিকিৎসা, যেটা ভুল। আমি যেটা লিখলাম এটাই সঠিক, এটাই মনে রাখবা। এবার চলে আসো টিস্যু কালচার থেকে কিছু কথা। যখনই বলবে অতি ক্ষুদ্র টিস্যু হতে বহু চারা উৎপাদন করা যায়, মাইক্রো কথাটার অর্থ যেহেতু অতি ক্ষুদ্র, তাহলে সেটাকে বলা হয় মাইক্রোপ্রোপাগেশন। ওকে, আচ্ছা, এটা খুবই আসে কোন টিস্যু কালচারের মাধ্যমে রোগ বা ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা যায়, তাহলে অবশ্যই সেটা হবে মেরিস্টেম কালচার। মেরিস্টেম মানে ভাজক টিস্যু, এখানে একটু রোগ বালাই কম থাকে। সো মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগ বা ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা যায়। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা যায় কোন কালচারের মাধ্যমে? আমরা সকলেই জানি পরাগ রেণু সে নিজে একটা হ্যাপ্লয়েড, এবং এই পরাগ রেণু থাকে আবার পরাগধানীর মধ্যে। তাহলে পরাগ রেণু এবং পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব। এবং টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন ভ্রূণকে কি বলে? ভ্রূণের ইংলিশ হচ্ছে এমব্রায়ো। তো সোমা মানে হচ্ছে দেহ, তাহলে সেটাকে আমরা বলবো সোমাটিক এমব্রায়ো। যেহেতু আমরা দেহকোষ থেকে তৈরি করছি, জনন কোষ থেকে না, সেটাকে আমরা বলবো সোমাটিক এমব্রায়ো। এখন আসো টিস্যু কালচার থেকে আমরা আরো কিছু টুকটাক জিনিস পড়ি। টিস্যু কালচার করার জন্য আমরা যে অংশটুকু উদ্ভিদ থেকে সেপারেট করি সেই অংশটুকুকে বলা হয় এক্সপ্লান্ট। এতক্ষণ আমরা টিস্যু কালচার থেকে যা পড়ালাম এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর আমি দু একটা কথা এক্সট্রা বলি। সেকেন্ড যেটা কথা, টিস্যু কালচার প্রক্রিয়ায় আমরা একটা কালচার মিডিয়াম তৈরি করি। এই মিডিয়ামের পিএইচ হতে হবে 5.5 থেকে 5.8, এবং এই মাধ্যমটাকে ঘন করার জন্য, ঘন বা জমাট বাঁধার জন্য যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় অ্যাগার। বলো, সেটাকে কি বলা হয়? অ্যাগার। এবং জীবাণুমুক্ত করার জন্য দরকার একটা মেশিন যার নাম হচ্ছে অটোক্লেভ, এবং এই মেশিনের তাপমাত্রা হচ্ছে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, চাপ হচ্ছে 15 পাউন্ড চাপ, এবং সময় হচ্ছে 20 মিনিট। যদি আমরা এই 3টা শর্ত পূরণ করি তাহলে একদম জীবাণুমুক্ত হয়ে যাবে। সো টিস্যু কালচার থেকে এতটুকুই পড়া, এবং তোমরা এইটাই বারবার পড়তে থাকবা। এবার আসো রিকম্বিনেন্ট টেকনোলজি। সো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, তার মানে ডিএনএ এর রিকম্বিনেশন, নতুন করে সমন্বয় করা হয়।
এই টেকনোলজি তোমরা নিশ্চয়ই জানো, এই টেকনোলজির মাধ্যমে সেই বিখ্যাত ইনসুলিন তৈরি করা হয়েছে, রাইট? ইনসুলিন তৈরি করা হয়েছে। আচ্ছা, এখন এই ইনসুলিন নিয়ে একটা ছোট্ট কথা বলি। ইনসুলিন আবিষ্কার করেছেন যে বিজ্ঞানী, ওনার নাম ফ্রেডরিক বেন্টিং। ফ্রেডরিক বেন্টিং। সো একবার কৃষিগুচ্ছ পরীক্ষায় প্রশ্ন আসছিল ইনসুলিনের গঠন আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ কে পান। ঠিক আছে, তো উত্তর ফ্রেডরিক ব্যান্টিং, বাট সেখানে অপশনে ফ্রেডরিক ব্যান্টিং ছিল না, স্যাঙ্গার ছিল, স্যাঙ্গার ছিল বা সেনজার্ট ছিল। তো যদি অপশনে ব্যান্টিং না থাকে এটাই হচ্ছে আনসার দিবা। এখন এই ইনসুলিন তৈরিতে বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে অতি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে রিকম্বিনেন্ট টেকনোলজিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? ব্যাকটেরিয়া। ঠিক আছে, দুইটা ব্যাকটেরিয়ার নাম তোমরা খুবই মনে রাখবা। এর মধ্যে একটার নাম হচ্ছে ই কোলাই, এবং জেনে রাখো এই ই মানে হচ্ছে ইশেরিশিয়া, কারণ অপশনে শুধু ইশেরেশিয়া, বানান ভুল হলে ভুল হয়েছে, ঠিক করে নিও। অপশনে শুধু ইশেরিশিয়া দিয়ে দিতে পারে বা পুরোটাই দিতে পারে ই কোলাই, এবং এই ব্যাকটেরিয়ার সাহায্যে, এই ব্যাকটেরিয়ামের সাহায্যেই মূলত ইনসুলিনটা তৈরি করা হয়। তবে আর একটা ব্যাকটেরিয়া মনে রাখবা, ওর নামই হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম, অর্থাৎ নাম দেখেই বোঝা যাচ্ছে যে ব্যাকটেরিয়াম অ্যাগ্রিকালচার মানে কৃষিতে ব্যবহৃত হয়। তাহলে কখনো যদি বলে রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো উদ্ভিদ যদি আমি বানাতে চাই তাহলে এই ব্যাকটেরিয়ামটা আমরা নিব। ঠিক আছে, আর যদি কোনো এরকম পদার্থ, ইনসুলিন, ইন্টারফেরন, এরকম টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর কোনো পদার্থ তৈরি করব, তাহলে আমরা ইকোলাইটাকে ইউজ করব। তাহলে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় রিকম্বিনেন্ট টেকনোলজিতে। এখন কথা হচ্ছে কেন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? উত্তর হলো এই ব্যাকটেরিয়ামগুলোর মধ্যে আছে প্লাজমিড। বলো, এই ব্যাকটেরিয়ামগুলোর মধ্যে কি আছে? প্লাজমিড। এই প্লাজমিডটাই আসলে টিস্যু কালচারের জন্য, এই প্লাজমিডটাই আসলে রিকম্বিনেন্ট টেকনোলজির মধ্যে মানে জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন প্লাজমিডটা গুরুত্বপূর্ণ? আচ্ছা, তাহলে প্লাজমিড জিনিসটা কি? প্লাজমিড নামের মধ্যে আছে প্লাজমা, অর্থাৎ প্লাজমিড শেষে আছে ড। এটা একটা ডিএনএ, যে ডিএনএ প্লাজমায় থাকে, অর্থাৎ নর্মালি ডিএনএ ক্রোমোজোমে থাকে। তাহলে প্লাজমিডটা কি? প্লাজমিড এটা একটা ডিএনএ যেটা আসলে সাইটোপ্লাজমের মধ্যে থাকে, ক্রোমোজোমে থাকে না। এটা হচ্ছে বহিঃক্রোমোজোমীয় ডিএনএ, অর্থাৎ ক্রোমোজোম বহির্ভূত ডিএনএ। এবং অবশ্যই ডিএনএ যেহেতু সেটা দ্বিসূত্রক হবে, কিন্তু এই ডিএনএটা হচ্ছে বৃত্তাকার। এবং একটু আগে আমরা বলেছি এটার আবিষ্কারক ল্যাডারবার্গ, এর সংখ্যা 1 থেকে 1000 পর্যন্ত হতে পারে। কি করা হয় জানো? এই প্লাজমিডের, এটা তো একটা গোল ডিএনএ, সো একটা এনজাইম আছে যেটা কোটি % ইম্পর্টেন্ট। সেই এনজাইমটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, বা এর পুরো নাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এই এনজাইমটা দিয়ে এই প্লাজমিডের একটা অংশ কেটে ফেলা হয়, তাই এটাকে বলা হয় নাইফ। তাহলে পরীক্ষা যদি বলে কোনটি বায়োলজিক্যাল নাইফ বা ডিএনএ কর্তন করা হয় কোনটা দিয়ে? রেস্ট্রিকশন এনজাইম। এই যে অংশটুকু কাটলো, ওই অংশে আমি যেটা তৈরি করতে চাচ্ছি, মনে করো ইনসুলিন, সেই ইনসুলিনের ওই অংশটা আমি পরবর্তীতে লাইগেজ নামক এনজাইম দিয়ে লাগিয়ে দিব। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, লাইগেজ এনজাইম কি করে? জোড়া লাগায়। তাহলে এই দুইটা জিনিস ছাড়া, এই রেস্ট্রিকশন এনজাইম অ্যান্ড লাইগেজ, এই দুইটা জিনিস ছাড়া কখনোই রিকম্বিনেন্ট টেকনোলজি হইতই না। ওকে, এবং এটাকে বলা হয় ছুরি রেস্ট্রিকশন, আর এটাকে হচ্ছে জোড়া লাগানোর এনজাইম। আচ্ছা, তো যেটা আমি বলছিলাম, এই প্লাজমিডটা কি করে? ওই ইনসুলিন তৈরিকারী জিনটা বহন করছে। তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে রিকম্বিনেন্ট টেকনোলজিতে কোনটি ভেক্টর হিসেবে ইউজ হয়, সো ভেক্টর মানে বাহক, কারণ এই প্লাজমিডটাই কি করছে? ইনসুলিন তৈরির জিনটা বহন করছে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে ভেক্টর হিসেবে কোনটি ব্যবহার করা হয়, অপশনে মনে করো প্লাজমিড নেই, তাহলে আনসার দিবা ব্যাকটেরিয়া, কারণ ব্যাকটেরিয়ার মধ্যেই প্লাজমিড থাকে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যেহেতু প্লাজমিডটাই রিকম্বিনেন্ট টেকনোলজি বা বায়োটেকনোলজির একটা মেইন বস্তু, এটা ছাড়া হতোই না, তাই প্লাজমিডকে বলা হয় জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজির হাতিয়ার। তাহলে এটাকে কি বলা হয়? জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজির হাতিয়ার। ওকে, এখন এই প্লাজমিড 3 প্রকার মেইনলি, কোনো বইয়ে 5 প্রকার আছে। এই 3 প্রকারের মধ্যে একটা হচ্ছে এফ ও এফ প্রাইম প্লাজমিড। এফ মানে মনে রাখো ফার্টাইল মানে উর্বর, অর্থাৎ যে প্লাজমিড আসলে কি করে?
ট্রান্সফার করতে পারে, স্থানান্তর করতে পারে, অর্থাৎ জিন বহন করতে পারে। তাহলে ফার্টাইল মানে এ কি হচ্ছে, উর্বর প্লাজমিড। তার মানে এটি যৌন জননে হেল্প করে, অর্থাৎ ডিএনএ স্থানান্তর করতে পারে। আরেকটা আছে আর প্লাজমিড। আর মানে মনে রাখো রোধ। যদি কখনো পরীক্ষায় আসে আর মানে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের বাংলাটাও আর দিয়ে রোধ, র দিয়ে। তো যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করতে পারে কোন প্লাজমিড, এই রোধ থাকলে তুমি বুঝবা আর প্লাজমিড। আরেকটা প্লাজমিড আছে কোল প্লাজমিড, যেটা কোলিসিন নামক এটা প্রোটিন তৈরি করে, সেটা নাম দেখে কিন্তু বোঝা যাবে। তো এই হচ্ছে প্লাজমিড। তো প্লাজমিড যেহেতু ক্রোমোজোমের বাইরে থাকে, তাহলে মনে রাখো এই প্লাজমিডের মধ্যে কিন্তু অল্প সংখ্যক জিন আছে, অল্প জিন আছে। আর প্লাজমিডের একটা আণবিক ওজন আছে 10⁶ থেকে, এটা আমি যদি একটু দেখে বলি, হ্যাঁ 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। সো এইটা একটু তোমরা দেখতে পারো এর আণবিক ওজন। ওকে, তাহলে এই ছিল প্লাজমিড নিয়ে কথাবার্তা। এবং ওভারঅল যদি আমি বলি যে খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা এই চ্যাপ্টার থেকে। এখন গুরুত্বপূর্ণ আরো কিছু কথা, সেটা হচ্ছে এই যে রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে আমরা অনেক কিছু তৈরি করতে পারি। এর মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা হচ্ছে ইন্টারফেরন, আর একটা হচ্ছে এনকে কোষ। এনকে মানে ন্যাচারাল কিলার, যার বাংলা হচ্ছে সহজাত মারণ কোষ। এই দুইটা জিনিস ভাইরাস এবং ক্যান্সার প্রতিরোধে ব্যবহৃত হয়। এটা মারাত্মক ইম্পর্ট্যান্ট। যদি কখনো কোনো ভাইরাসের নাম দিয়ে দেয় বা কিংবা বলে ভাইরাস ও ক্যান্সারের চিকিৎসায় কোনটা ইউজ করা হয়, তাই এটা উত্তর, এটা উত্তর, তাই অপশনে যে কোনো একটাই থাকবে। এবং ইন্টারফেরনকে তো বলাই হয় অ্যান্টিভাইরাল ড্রাগ, অর্থাৎ এটা ভাইরাসের বিপরীতেই কাজ করে। এবং ইন্টারফেরনের নাম ইন্টারফেরন কেন জানো? সে ইন্টারফেয়ার করে কাকে? ভাইরাসকে। সো খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়টা তোমরা মাথায় রাখবা। ওকে, এবার আসো, এই যে আমি একটু আগে বললাম লাইগেজ এনজাইম যে জোড়া লাগায়, এই জোড়া লাগায়, তাহলে জোড়া লাগানোর সময় তো একটা বন্ধন তৈরি হয়। এই বন্ধনটা হচ্ছে একটা কোভ্যালেন্ট বন্ধন, সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ধন। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার আমরা সবাই জানি মানুষের যে জিএম ফসল অর্থাৎ রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে জিএম ফসল আবিষ্কার করা হয়েছে না? তাই প্রথম জিএম ফসলটার নাম কি? বিটি বেগুন। এই বিটি কথাটা আসছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস থেকে। আমরা ব্যাকটেরিয়া টপিকে পড়েছিলাম, পতঙ্গনাশক ব্যাকটেরিয়া হচ্ছে বিটি, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। তো এই ব্যাকটেরিয়াটার যে জিন বেগুনে প্রবেশ করা হয়েছে তার নাম CRY1AC। তাহলে মনে রাখো একটা এসির জন্য তুমি ক্রাই করছো, এটা একবার ঢাকা ভার্সিটিতে আসছিল। এবং এটার পুরো নাম ক্রিস্টাল প্রোটিন জিন। এটাকে কি বলে? ক্রিস্টাল প্রোটিন জিন। এবং বাংলাদেশের সালটা যদি তুমি মনে রাখতে চাও বা মনে রাখতে পারো, কত সালে এই প্রথম জিএম ফসল বাংলাদেশে অনুমোদন দেয় বা আবিষ্কার হয়, সেটা হচ্ছে 22 জানুয়ারি, আমি দেখে বলি 2014, 22 জানুয়ারি 2014। ওকে, আচ্ছা। তো বিটি বেগুন ছাড়াও দুইটা জিনিস নিয়ে তোমাকে অবশ্যই জানতে হবে। একটা হচ্ছে গোল্ডেন রাইস, যেটা রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে করা হয়েছে। গোল্ডেন রাইস বা সুপার রাইস বা স্বর্ণ ধান, রাইট? এইখান থেকে যেটুকু পড়তে হবে সেটা হচ্ছে এই গোল্ডেন রাইসটা কে আবিষ্কার করেছে সেটা তো আমি বলেছি। এই ধান খেয়ে বিশেষ করে এশিয়ার মানুষদের দুইটা লাভ হয়। এক ঢিলে 3 পাখি মারা হয়। একটা হচ্ছে ধান তো সে পেলই, মানে খাবার তো পেলই, ভাত, সাথে ভিটামিন এ এবং আয়রনের অভাব থেকে তারা রক্ষা পায়। কেন জানো? কারণ এই যে ভিটামিন এ, এটা হচ্ছে ক্যারোটিন থেকে আসে। সো ক্যারোটিন বানান কি? CAR 4। ক্যারোটিন তৈরির 4টি জিন এই সুপার রাইসে প্রবেশ করানো হয় এবং আয়রন তৈরির 3টি জিন সুপার রাইসে প্রবেশ করা হয়। এবং যে ধানের মধ্যে প্রবেশ করা হয় সেই ধানটাকে বলা হয়, একটু আমি দেখে বলি, ড্যাফোডিল মেবি, আমি তারপরে একটু চেক করে বলি। আচ্ছা না, জ্যাপোনিকা টাইপের ধান। তাহলে কোন ধানে জিনটা প্রবেশ করা হয়? তাহলে জ্যাপোনিকা টাইপের ধানে, জাপান থেকে মনে রাখো, জ্যাপোনিকা টাইপের ধানে ভিটামিন এ তৈরির 4টা জিন এবং মানে ক্যারোটিনের 4টা জিন এবং আয়রনের 3টা জিন প্রবেশ করানো হয় এই জ্যাপোনিকা টাইপ ধানে। ফলে এই ধানটায় আর পরবর্তীতে নাম হয়ে যায় সুপার রাইস, কারণ
এই ধানের সাথে এখন ওইগুলোর জিন আছে, ফলে এই ধানটা খেলে ভিটামিন এ কিংবা আয়রনের অভাব অর্থাৎ রক্ত শূন্যতা বা আমরা কি রাতকানা থেকে মুক্তি পাবো। তাহলে জ্যাপোনিকা, রাইট, জ্যাপোনিকা। আর একটা জিনিস সেটা হচ্ছে অস্ট্রেলিয়ায় মনে রাখবা ভেড়া পালন উত্তম ব্যবসা। কেন জানো ভেড়া পালন উত্তম ব্যবসা কেন? আবার উত্তম ব্যবসা, এখন এখানে আমার কি লাগবে? এই ভেড়ার লোম যত বেশি হয় তত ভালো। এখন ভেড়ার লোমের জন্য দরকার সালফার। বলো কি দরকার? সালফার। কিন্তু এই ভেড়া যে ঘাস খায় তাকে বলে ক্লোভার ঘাস। দুঃখের বিষয় এই ক্লোভার ঘাসে সালফারের অভাব আছে। আবার দেখা যায় সূর্যমুখীর মধ্যে সালফার যুক্ত অ্যামিনো অ্যাসিড আছে। তো কি করা হয়েছে? রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে এই সূর্যমুখীর সালফার তৈরিকারী অ্যামিনো অ্যাসিড ক্লোভার ঘাসে দেওয়া হয়েছে। এর ফলে ভেড়া কি করে? এই ক্লোভার ঘাস খাওয়ায় তার ক্ষুধাও মেটে, আবার সালফারের অভাবও পূরণ হয়, তার লোম ভালো হয় এবং খুব ভালো একটা লাভজনক ব্যবসা। সো এই হচ্ছে মোটামুটি এই দুইটা জিনিস রিকম্বিনেন্ট টেকনোলজি থেকে পড়তে হবে। এখন ইনসুলিন যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, ইনসুলিন থেকে আরেকটা জিনিস না পড়লেই নয়, সেটা হচ্ছে এই ইনসুলিনে মোট 51টি অ্যামিনো অ্যাসিড রয়েছে। এর আবার দুইটা চেইন আছে, একটা এ চেইন আর একটা বি চেইন। সো জেনে রাখো এই 51টার মধ্যে 21 এবং 30টি অ্যামিনো অ্যাসিড, এ চেইনে আছে 21টি, বি চেইনে আছে 30টি, এবং এই দুই চেইনের মধ্যে দুইটা সালফাইড বন্ধন আছে। কয়টা সালফাইড বন্ধন আছে? দুইটা সালফাইড বন্ধন আছে। আর এ চেইনের নিজের মধ্যেই একটা আছে। তো যাই হোক, এ আর বি চেইনে কয়টা সালফাইড বন্ধন আছে যদি পরীক্ষার প্রশ্ন আসে তাহলে উত্তর হবে দুইটা। এবং সর্বপ্রথম হিউম্যানের ইনসুলিন আবিষ্কার করেছেন এবং নাম দেওয়া হয়েছে হিউমুলিন, এবং এটা আমেরিকার একটা কোম্পানি, ইলি লিলি কোম্পানি এই হিউমুলিন নামক মানব ইনসুলিন আবিষ্কার করেছেন 1982 সালে, যদি ভুল না করি। জানি না, আমি তারপরে শিওর হই, সালটা দেখে নিও, সালটা খুব একটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, সাল ঠিকই আছে। আর লাস্ট ওয়ান, ইনসুলিন তৈরিকারী যে জিন, তো সেই জিনে কয়টা কি বলে নাইট্রোজেন বেস থাকে? তো আমরা জানি একটা অ্যামিনো অ্যাসিডের জন্য 3টা নাইট্রোজেন বেস, তাহলে 51টা অ্যামিনো অ্যাসিডের জন্য 51 গুণন 3, তাহলে 153টি নাইট্রোজেন বেস থাকে। এটা যদি না বুঝতে পারো তাহলে প্রথম অধ্যায় কোষের গঠনে তোমাদের একটু ঝামেলা আছে। আর লাস্ট ওয়ান, ইনসুলিন তৈরিকারী জিন মানবদেহের কোথায় থাকে? মানবদেহে তো 23 জোড়া ক্রোমোজোম, এর মধ্যে 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর ডিএনএ এর শীর্ষে থাকে। এই ক্রোমোজোমের দুইটা লম্বা বাহু আছে, খাটো বাহু, এই খাটো বাহুর ডিএনএ এর শীর্ষে থাকে। তো এই হচ্ছে ইনসুলিন থেকে তোমাকে ভালো করে পড়া লাগবে। আর কিছু পড়া লাগবে কিনা আমি একটু চেক করে নেই। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে মলিকুলার ফার্মিং। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে মলিকুলার ফার্মিং কি, এর নামের মধ্যে না ফার্মিং আছে, ফার্মিং থেকে একটু ফার্মেসি টাইপের ব্যাপার স্যাপার বোঝা যাচ্ছে। সো ফার্মেসি মানে ওষুধ, তাহলে যদি বলা হয় ওষুধ আহরণ করা হয় কোন প্রক্রিয়ায়? মলিকুলার ফার্মিং। কি থেকে? এই যে রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে যে প্রাণীগুলো তৈরি করা হয়েছে সেই প্রাণীর দুগ্ধ, মূত্র এবং রক্ত থেকে। সো এইগুলো থেকে ওষুধ আহরণের প্রক্রিয়াটা কি বলা হয়? কি? মলিকুলার ফার্মিং। আর ভারী গুরুত্বপূর্ণ একটা জিনিস সবাই জানো যে পাটের জিনোম সিকোয়েন্সিং বা পাটের জীবন রহস্য উন্মোচন করেন যে বাংলাদেশি বিজ্ঞানী, তার নাম হচ্ছে ডক্টর মাকসুদুল আলম। মনে রাখো, আলম, মাকসুদুল করিম, মাকসুদুল খান না, কিন্তু মাকসুদুল আলম। হ্যাঁ, আলম, ঠিক আছে। আর একটা ডলি নামক ভেড়া, তোমরা নিশ্চয়ই নাম শুনছো। এই ডলি নামক ভেড়া 1996 সালে সর্বপ্রথম, মানে পৃথিবীর প্রথম স্তন্যপায়ী যা পূর্ণবয়স্ক দেহকোষ থেকে ক্লোন করা হয়। তাহলে সর্বপ্রথম ক্লোন করা হয় যে ভেড়া, তার নাম কি? ডলি। এবং এটি হচ্ছে সর্বপ্রথম স্তন্যপায়ী যেটা দেহকোষ থেকে ক্লোন করা হয়েছে। তাহলে প্রথম ক্লোনকৃত প্রাণীটার নাম কি ভাইয়া? ডলি। এবং এটাকে বলা হয় রিপ্রোডাক্টিভ ক্লোনিং। কি বলা হয়? রিপ্রোডাক্টিভ ক্লোনিং। সো মোটামুটি চ্যাপ্টার শেষ। যদি এক্সট্রা কিছু তোমাদেরকে পড়তেই বলি যে তুমি এক্সট্রা কিছু পড়বা, তাহলে তোমরা একটা জিনিস পড়তে পারো
একটু আমি চেক করে নিই। সেটা হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কাকে? মাস্টার ব্লুপ্রিন্ট, তাহলে উত্তর হবে জিনোম। মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় জিনোম। আর তেমন কিছু নাই। শুরুর দিকে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে কিছু প্রশ্ন বেশি আসে। এই যে আমি রেস্ট্রিকশন এনজাইম পড়াইছিলাম না, এই রেস্ট্রিকশন এনজাইম 4 থেকে 6 জোড়া বেস পেয়ার কাটে এবং এর অনেকগুলো নাম আছে, যেমন ব্যাম H1, তারপর এইসপা 2, তারপর ইকো R1 বা R1। ওকে, তো এরকম আরো আছে হাইন্ড 3। তো আমি মনে রাখতাম এভাবে যে মানুষের পা 2টা, তাহলে এইসপা সেখানে 2 থাকে, আর হাইন্ডের এখানে কি আছে 3টা ছোট অক্ষর, তাই 3। সবার এখানে 2টা ছোট অক্ষর, আর একটা আছে MBO, মোবাইল মানুষের একটা থাকলেই হয়। এই সংখ্যাগুলো একটু দেখতাম, আর এই 2টার একটা মনে রাখতাম, ইকো R1, তাহলে ব্যাম H1। তো হোপফুলি তোমরা বুঝতে পারছো ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। এতটুকুই পড়ো, আল্লাহর কাছে দোয়া করো যাতে এতটুকুই তোমার মনে থাকে, এবং আমার বিশ্বাস এর মধ্যে পরীক্ষায় একটা কমন পেয়ে যাবা। তো ভালো থেকো সবাই, আমার জন্য দোয়া করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।